একটা ম্যাচে যত রকম অনিশ্চয়তা প্রয়োজন তার সব কিছু হলো। 3 বলে 8 রান দরকার ছিল ইন্ডিয়ার, সেখানে ইজি ক্যাচ ছাড়লেন জিসান আলম, সেটা হলো 4। 2 বলে 4 রান দরকার, দারুণ এক ডেলিভারিতে ইন্ডিয়ান ব্যাটারকে বোল্ড করলেন রাকিবুল। 1 বলে 4 রান, বল আবার গেল জিসানের কাছে, যেখানে 1 রান হওয়ার কথা সেখানে 2 রান তো হলোই, হলো 3 রান, সেটাও আকবর আলীর এক ওভার থ্রোতে। কি মনে করে, পুরোপুরি ব্রেন ফ্রেড, কি মনে করে আকবর সে ওভার থ্রো করলেন, কারণ বল হাতে রাখলেই বাংলা জিতে যেত, ফাইনালে চলে যেত। সবার মাথায় হাত, ম্যাচ হলো ড্র। টিম ইন্ডিয়ার উদযাপন বাংলাদেশ শুধু চেয়ে চেয়ে দেখলো। আকবর নিজেও হয়তো বুঝতে পারছিলেন না তিনি কি করলেন। সুপার ওভারে বল তুলে দিলেন রিপন মণ্ডলের হাতে। সবাই হয়তো ভেবেছিল আব্দুল গফফার সাকলাইন, তার কথায় পরে আসবো, তার হাতে বল তুলে দেবেন। দারুণ তিনি বোলিং করেছেন, তবে রিপন মণ্ডলী যে ঠিক ছিলেন, পারফেক্ট ছিলেন ওই পজিশনটা, সেটা তিনি প্রমাণ করলেন। প্রথম বলে দারুণ এক ইয়র্কার, বোল্ড ইন্ডিয়ান ব্যাটার, পরের বলে উইকেট, 0 রান সুপার ওভারে। অনেকে ভেবেছিল বাংলাদেশ সেখান থেকে জিতে যাবে খুব ইজিভাবে। ব্যাটিংয়ে নামলেন ইয়াসির আলী রাব্বি, ব্যাটিংয়ে নামলেন জিসান আলম। 1 রান প্রয়োজন, রাব্বি কি করলেন, ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হলেন বাউন্ডারি লাইনে। মনে পড়ছিল 2016, যেন রাব্বি খুব করে ফিরিয়ে আনতে চাইছিলেন সেই সময়টা। 5 বলে 1 রান দরকার, 1 উইকেট ছিল বাংলাদেশের হাতে। আকবর আলী ব্যাটিংয়ে নামলেন, সেই জায়গা থেকে বলটা ওয়াইড হলো, খুব প্যাডের কাছ দিয়ে গেল বলটা ওয়াইড, সেটাও স্ট্যাম্পিংয়ের সম্ভাবনা ছিল। তবে আম্পায়ার যখন ওয়াইডের সিগন্যাল দিয়েছেন তখনই বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে। অর্থাৎ টান টান উত্তেজনা, আকবরের 2 হাত প্রসারিত করে মোনাজাত, সবার মাঠে চলে আসা, এটাই ছিল পুরা সিনারিও। যারা ম্যাচটা দেখেন নাই তারা এটাকে হাইলাইটসও বলতে পারেন। প্রথম থেকে যদি শুরু করি, হাবিবুর রহমান সোহান, হংকংয়ের সাথে একটা সেঞ্চুরি ছিল তার, অনেকে ফ্লুক ভেবেছিলেন, দুর্বল প্রতিপক্ষ ভেবেছিলেন যে দুর্বল দলের বিপক্ষে খেলতে পারে। হাবিবুর রহমান সোহান প্রমাণ করলেন তার ক্যালিভার আছে, তিনি বড় দলের বিপক্ষেও ভালো পারফর্ম করতে পারেন, বড় দলের বিপক্ষেও ভালো করতে পারেন। ইন্ডিয়ার এই দলটায় ইন্ডিয়ার সম্ভাবনাময় বেশ কিছু ক্রিকেটার আছেন, আইপিএল খেলা ক্রিকেটার আছেন, এবং এই দলটাকে আপনি কোনোভাবেই দুর্বল বলতে পারবেন না, এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার বড় দাবিদারও ছিল। সেই দলটার বিপক্ষে দারুণ একটা ইনিংস, 140-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছিলেন। এবং মেহরাব অহিন আগের ম্যাচ দেখে হয়তো একটা ম্যাচ দেখে অনেকে বিচার করেছিলেন যে হয়তো পারছে না, হয়তো পারে না, বাট অহিন যে বড় টিমের সাথে কোয়ালিটি অ্যাটাকের সাথেও ভালো খেলতে পারেন সেটা তিনি প্রমাণ করলেন। দুর্দান্ত 2টা ইনিংস। সবচাইতে বড় ফাইন্ডিংস বোধ হয় এই টুর্নামেন্টের আব্দুল গফফার সাকলাইন টেপ টেনিসে খেলতেন। সেই টেপ টেনিসে খেলা সাকলাইন, আমি দেখছিলাম যে টেপ টেনিসের অনেক ক্রিকেটার তার ভিডিও শেয়ার দিচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল যখন তাকে প্রশংসা করা হচ্ছে, প্রেস করা হচ্ছে, তখন সেই ভিডিওগুলা তারা শেয়ার করছে। সেই আব্দুল গফফার সাকলাইন 4 ওভারে 26 রান, কি দারুণ সব কাটার, কি দারুণ কন্ট্রোল বোলিংয়ে। শেষটা 4 না খেলে আরও প্রশংসা হয়তো করা যেত, বাট সাকলাইন প্রমাণ করেছেন। একটা সময় মনে হচ্ছে যে ডানহাতি মুস্তাফিজ মনে বোলিং করছেন, পুরোপুরি টিম এফোর্ট। তবে বাংলাদেশ আবারও তীরে এসে সেই তরে ডুবছিল। এই জায়গা থেকে এইভাবে এত দূর পর্যন্ত ম্যাচটা গড়ানোর কথা ছিল না। হয়তো আমরা জিতেছি, এটা একটা বড় পাওনা, তবে প্রতিবার যে কাছে এসে হেরে যাওয়া সেটা কিন্তু এবারও ভয় ধরিয়েছিল, এবং আমরা ভেবেছিলাম সেই একই জিনিস হচ্ছে। এত দূর পর্যন্ত ম্যাচটা আসার কথা ছিল না, শেষ পর্যন্ত গিয়ে যে আমরা ওই কন্ট্রোলটা রাখতে পারি না, এটা আমাদের শিখতে হবে, এটা আমাদের শেখা উচিত। একটা ম্যাচ চ্যাম্পিয়ন হতে আকবর আলীর হাত ধরে কি আরও একটা ট্রফি আসবে বাংলাদেশে? আকবর কি পারবেন সেই ভুলগুলো, ছোট ছোট ভুলগুলো শুধরে?